হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ সন্ধে, নমস্কার, আদাব, সালাম। তো আজকের বিষয় হচ্ছে ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে আজকে আমরা কবিতা দিয়ে শুরু করছি। তাহলে শুরু করা যাক। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবির আবির্ভাব কাল হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব কাল হচ্ছে আনুমানিক 1540 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে। কত বললাম? 1540 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে। এটা হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব কাল। তো তার বংশ পরিচয় কিছু আমরা দেখিনি। বংশ পরিচয় এবং তার সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে কবি মুকুন্দরাম চক্রবর্তীর সম্পর্কে একটু জেনে নিই। যে কি মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন মধ্যযুগের মঙ্গল ধারার একজন শ্রেষ্ঠ কবি। কিসের? মধ্যযুগের মঙ্গল ধারার একজন শ্রেষ্ঠ কবি। তাহলে কোন যুগের? মধ্যযুগের। তারপর আমরা দেখি কবির পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্না গ্রামে। কোথায় বললাম? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্না গ্রামে। তারপর তার পিতা ছিলেন রাঢ়ী বংশজাত ব্রাহ্মণ হৃদয় মিশ্র। তাহলে তার পিতার নাম কি আমরা পেলাম? তার পিতার নাম পেলাম হৃদয় মিশ্র। নবাব প্রদত্ত উপাধি। তাহলে নবাব প্রদত্ত উপাধি কোনটা? নবাব প্রদত্ত উপাধি হচ্ছে মিশ্র। কোনটা উপাধি? মিশ্র। মাতার নাম কি? দেবকী। তাহলে তার মায়ের নাম হচ্ছে দেবকী। মুকুন্দরাম চক্রবর্তীর মায়ের নাম হচ্ছে দেবকী। মধ্যযুগে অনেক কবির মতোই মুকুন্দরাম চক্রবর্তীর জন্মকাল নিয়ে কি আছে? অনেক বিতর্ক রয়েছে। কি আছে? অনেক বিতর্ক রয়েছে। কার? এই মুকুন্দরাম চক্রবর্তীর জন্মকাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে তবে আমরা ধরে নিই যে ষোড়শ শতকের শেষ দিকে। কবে? ষোড়শ শতকের শেষ দিকে। কোন শতকের? ষোড়শ শতকের। ষোড়শ শতকের কোন শতকের আমরা ধরবো? আমরা ধরে নেব ষোড়শ শতকের। তাহলে আমরা দেখি কোন শতকের পাচ্ছি আমরা? ষোড়শ শতকের। ষোড়শ শতকের শেষ দিকে আমরা পাচ্ছি মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম। তাহলে কোন শতকের? তার জন্ম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। মধ্যযুগের বেশিরভাগ কবির জন্মকাল নিয়ে আমরা কি পাচ্ছি? বিতর্ক পাচ্ছি। সেরকম মুকুন্দরাম চক্রবর্তীর মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে, এই মুকুন্দরামের আমরা অনেক বিতর্ক রয়েছে জন্মকাল নিয়ে। কিন্তু সুকুমার সেন বলেছেন, দীনেশচন্দ্র সেন বলেছেন এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা আমরাও দেখব। ঠিক আছে। হুম। তো কোথায় বললাম আমরা তার জন্মকালটা এবং নিয়ে বিতর্ক রয়েছে, তো সেটা আমরা আলোচনা করছিলাম। তো দেখো তোমরা যে কোথায় কোন শতকে বলেছিলাম যে ষোড়শ শতকে। কোন শতকে? ষোড়শ শতকে। তাহলে ষোড়শ শতকে তার জন্ম। কোন শতকে? ষোড়শ শতকে। ষোড়শ শতকে।
তাহলে আত্মবিবরণীতে উল্লেখ রয়েছে, কিসে আত্মবিবরণীতে উল্লেখ রয়েছে, কি পদবী ছিল, তার পদবী ছিল কবি কঙ্কন। কার পদবী ছিল? মুকুন্দরাম চক্রবর্তীর পদবী ছিল কবি কঙ্কন। এটা কি থেকে পেয়েছেন? এটা যে পেয়েছেন সেই কবি উপাধি সম্পর্কে সেটা বলছি। তাহলে দিহিদার মামুদ শরীফের অত্যাচারে 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে সপরিবারে জন্মভূমি ত্যাগ করে মেদিনীপুর জেলার আরোরা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের জমিদারিতে আশ্রয় লাভ করেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা তার জীবনটা মানে কতটা কষ্টের ছিল। সে এক জায়গা থেকে বিতাড়িত হচ্ছে, আবার অন্য জায়গায় আবার শিফট হচ্ছে, আর অন্য জায়গায় আবার থাকতে শুরু করছে। তাহলে কার? তাহলে দেখো যে বাঁকুড়া রায়ের পুত্র, কোথায়? বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক রূপে নিযুক্ত হন। তাহলে কার? তিনি বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক রূপে নিযুক্ত হন। তিনি কোথায়? তিনি মেদিনীপুরে যাচ্ছে। কোথা থেকে? তিনি বর্ধমান থেকে কোথায় যাচ্ছে? বর্ধমান থেকে মেদিনীপুর জেলা যাচ্ছে, এবং সেখানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক রূপে নিযুক্ত হচ্ছেন। তখন বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের অনুরোধে, কার? বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের অনুরোধে তিনি কাব্য রচনা করেন। কোন কাব্য? হ্যাঁ, সেই কাব্যটার নাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য বা অভয়া মঙ্গল কাব্য, ঠিক আছে, বা অম্বিকা মঙ্গল কাব্য। আমাদের যে কবিতাটা আছে না, সেই কবিতায় আমরা কি দেখতে পাবো? যে চণ্ডীমঙ্গল কাব্য বা অভয়া মঙ্গল কাব্য সেটা উল্লেখ আছে, ঠিক আছে, এবং কবি কঙ্কনও আমরা উল্লেখ পাবো কবিতাতে, ঠিক আছে। তাহলে আনুমানিক 16 শতাব্দীর শেষ দিকে কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। কোন শতকের? 16 শতকের শেষ দিকে কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। তাহলে দেখো যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার উৎস, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার উৎস। তাহলে আলোচ্য কাব্যাংশটির উৎস কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। তাহলে কোন খণ্ড থেকে? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। কোন খণ্ড থেকে? আখেটিক খণ্ড থেকে এই কবিতার উৎস। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার উৎস হচ্ছে আখেটিক খণ্ড থেকে। এই খণ্ডে কালকেতুর উপাখ্যানের অন্তর্গত। তাহলে এই খণ্ডে আমরা কি পাচ্ছি? কালকেতু ও ফুল্লরার আমরা কাহিনী পাবো, এবং এই খণ্ডটা হচ্ছে যে কালকেতু উপাখ্যানের অন্তর্গত। তাহলে এই ধারার, এই কাব্য ধারার 2টি খণ্ড রয়েছে। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 2টি খণ্ড রয়েছে। কয়টি? 2টি। কি কি? আখেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। কি কি পেলাম? আখেটিক খণ্ড আর একটা পেলাম আমরা বণিক খণ্ড। তাহলে আখেটিক খণ্ডে আমরা কি পাচ্ছি? কালকেতু আর ফুল্লরার কাহিনী। কি বললাম তোমাদের একটু আগে? বললাম না যে কালকেতু ও ফুল্লরার কাহিনী। এবং বণিক খণ্ডে আমরা কি পাচ্ছি? ধনপতি খুল্লনা লহনার কাহিনী। তাহলে কি পাচ্ছি আমরা? ধনপতি খুল্লনা লহনার কাহিনী পাচ্ছি। তাহলে এইটুকু বুঝতে পারলে যে উৎস কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার উৎস আমরা কি পেলাম? যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতার উৎস হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত, ঠিক আছে। তাহলে এই খণ্ডে কালকেতুর উপাখ্যানে রয়েছে বা এই উপাখ্যানের অন্তর্গত। তাহলে এই কাব্যের, এই কাব্যধারা চণ্ডীমঙ্গল কাব্যধারার কয়টি অংশ রয়েছে বললাম? 2টি অংশ রয়েছে। কি বললাম? বা 2টি খণ্ড রয়েছে। এক হচ্ছে আখেটিক খণ্ড, 2 হচ্ছে বণিক খণ্ড। এক আখেটিক, 2 হচ্ছে বণিক। তাহলে দেখো আখেটিক খণ্ডে কার কাহিনী পাচ্ছি? কালকেতু ফুল্লরার কাহিনী। এবং বণিক খণ্ডে কি পাচ্ছি? বণিক খণ্ডে পাচ্ছি ধনপতি খুল্লনা লহনার কাহিনী। তাহলে এবার বিষয়বস্তু, আমরা এবার চলে আসি বিষয়বস্তুতে। যে বিষয়বস্তু, কবি যে কবি সম্পর্কে আমরা সেটা বললাম। এবার আমরা চলে আসছি মূল কবিতার বিষয়বস্তু। যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু কি? দেবী চণ্ডী কর্তৃক কলিঙ্গ দেশের রাজ্যে বন্যা সৃষ্টি। তাহলে কি পেলাম আমরা?
যে কবি সরি দেবী চণ্ডী কর্তৃক কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মানে বন্যা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমি পয়েন্ট আকারে তোমাদের দিয়েছি তোমাদের সুবিধার্থে। পয়েন্ট আকারে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। যে বিষয়বস্তুটাকে আমি সংক্ষেপে ভাগ করে দিয়েছি কি, কবি মুকুন্দরাম কবি মুকুন্দরাম চক্রবর্তী কবি মুকুন্দরাম চক্রবর্তী এই চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্যের অভয়ামঙ্গল কি আছে, অভয়ামঙ্গল কাব্য, অভয়ামঙ্গলের নরখণ্ডের কোন খণ্ডে, নরখণ্ডের কালকেতু দেবীর চণ্ডীর স্তব শুরু করেন। দেবী কলিঙ্গ রাজ্যের প্রচণ্ড বন্যার সৃষ্টি করেন। আলোচ্য কবিতায় সেই বন্যার ভয়ঙ্কর রূপ বর্ণিত হয়েছে। তাহলে কি বলছে যে কবি চণ্ডী কর্তৃক কলিঙ্গ দেশে, তাহলে কলিঙ্গ দেশটা কোথায় আছে, কলিঙ্গ দেশটা আছে উড়িষ্যা রাজ্যের একটা জায়গার নাম, ঠিক আছে। উড়িষ্যা রাজ্যের একটা জায়গার নাম হচ্ছে কলিঙ্গ দেশ, ঠিক আছে। সেই দেশে দেবী চণ্ডী কীভাবে বন্যা সৃষ্টি করছে এবং সেখানকার মানুষের যে হাহাকারের চিত্র, বন্যার ফলে যে মানুষের অসহায়ত্ব, সেটা আমরা দেখতে পাবো এই কবিতায়। ঝড় বৃষ্টির ভয়ঙ্কর রূপ বর্ণনা, তারপরে 2 নম্বর পয়েন্ট দেখো, ঝড় বৃষ্টির ভয়ঙ্কর রূপ বর্ণনা। তাহলে কি পেলাম আমরা আরেকটা পয়েন্ট, ঝড় বৃষ্টির ভয়ঙ্কর রূপ বর্ণনা। কালো মেঘে আকাশ এবং চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, কেউ কারো নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না। তাহলে দেখো যে কবিতাটা কিভাবে শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কালো মেঘের ও আকাশ, চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, কেউ কারো নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশান কোণে উঠতে থাকা মেঘের মধ্যে, তার কি কোণে, ঈশান কোণে, কোন কোণে, ঈশান কোণে উঠতে থাকা মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। কি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তরে বাতাসের সঙ্গে যেন মেঘ দূর দূর করে ডাকছে, উত্তরের বাতাসের সঙ্গে মেঘ যেন দূর দূর করে ডাকছে। নিমেষের মধ্যে মেঘের পর মেঘ জুড়ে সমগ্র আকাশ ছেয়ে ফেলছে, চারিদিকে মেঘের থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে, চারিদিকে মেঘের থেকে মুষলধারে বৃষ্টি ঝরতে শুরু করলো। কলিঙ্গ দেশের আকাশ মেঘ যেন উচ্চ নাটে ডাকছে, যে মানে দেখো যে কালবৈশাখী ঝড় হয় না, কালবৈশাখী ঝড়ের সময় কীভাবে আকাশ ডাকে সেটা তোমরা দেখেছো এবং তোমরা জানো সেটা। তারপর দেখো যে বিপদে পড়ে বাড়িঘর সবাই ছেড়ে, এই যে বিপদে, বন্যার বিপদে পড়ে সবাই বাড়িঘর ছেড়ে, সমস্ত সাধারণ মানুষ বা প্রজা কী করছে, দৌড় দিচ্ছে কোথায়, নিরাপদ আশ্রয়ের জায়গায়, নিরাপদ আশ্রয়ের জায়গায়। সবুজ শস্যের মাঠ ধুলোর আচ্ছাদিত হয়ে গিয়েছে, শস্য বা ফসল নষ্ট হয়ে গিয়ে প্রজারা চমকে যাচ্ছে, যে তাদের যে খাবারের ব্যবস্থা ছিল, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো যে এত বন্যা হয়েছে যে তাদের যে মাঠে যে শস্যগুলো ছিল, সেই শস্যগুলো কি হচ্ছে, সেই শস্যগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে, তারা এখন কি খাবে, সেই দৃশ্য আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি, অসহায়ের দৃশ্য। তারপরে দেখো তোমরা, 8টি দিকের হাতির সুর, কয়টি দিকের, 8টি দিকের হাতির সুর থেকে যেন মেঘ চারিদিক থেকে জল ঢেলে চলছে, ঘন মেঘের মধ্যে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন কিসের মতো, ব্যাঙের মতো, ব্যাঙের মতো, কিসের মতো আমরা পেলাম, আমরা পেলাম ব্যাঙের মতো। কি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিসের মতো, ব্যাঙের মতো লাফ দিচ্ছে। তাহলে বিদ্যুৎগুলো কিসের মতো লাফ দিচ্ছে, ব্যাঙের মতো লাফ দিচ্ছে। হস্তি সুরের মতো জলধারা প্রবাহে পৃথিবী জলময় হয়ে পড়লে চলাচলের পথ হারিয়ে যায়। তাহলে দেখো যে এত বন্যা হয়েছে কলিঙ্গ দেশে, যে যে তারা যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তা জলমগ্ন হয়ে গেছে, তারা বুঝতে পারছে না কলিঙ্গ দেশের কোনটা পথ, কোনটা মাঠ, কোনটা ঘাট, কিছু বুঝতে না, জলে একবার জলমগ্ন হয়ে গিয়েছে পুরোটাই। চারিদিকে মানে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, তারা যে কোনো তাদের যে পড়শিকে ডাকবে সেটা কিন্তু তারা শুনতে পাচ্ছে না।
আছে। তাহলে আমরা দেখলাম যে কেউ কারো কি দেখতে পাচ্ছে না, কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না। তাহলে দেখো এবার কি হচ্ছে, দিন না রাত সেটা বুঝতে পারছে না, কি দিন না রাত সেটা তারা বুঝতে পারছে না, কি তারা দিন না রাত সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কারা? এই কলিঙ্গ দেশের প্রজারা, যে তারা কোথায় আছে সে দৃশ্য তারা বুঝতে পারছে না, যে তারা কি করবে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো কি বললাম, দিন না রাত সেটা বুঝতে পারছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবং কলিঙ্গ রাজ্যের লোক পূর্ব মীমাংসা দর্শন, তাহলে পূর্ব মীমাংসা দর্শনের পরিণেতা কে? পূর্ব মীমাংসা দর্শনের পরিণেতা হচ্ছে জৈমিনী। কে? জৈমিনী। এই জৈমিনীকে স্মরণ করছে, অবশেষে কাকে স্মরণ করছে? তারা জৈমিনীকে স্মরণ করছে, যে তাদের যেন মুক্তি দেওয়া হয়। কাদের? এই কলিঙ্গ দেশের প্রজাদের মুক্তি দেওয়া হয়। এবং চারিদিকে সূর্যের কিরণও দেখতে পাচ্ছে না, গর্ত থেকে সাপ জলে ভেসে যাচ্ছে, যে দেখো যে গর্ত থেকে সাপগুলো, সমগ্র সাপ কি হচ্ছে, তারা ভেসে যাচ্ছে। এবং ভেসে যাওয়ার ফলে কি করছে তারা, কিন্তু মানে মানুষ যেখানে আশ্রয় নিচ্ছে সেখানে তারা চলে আসছে। তারপরে পয়েন্ট আমি কি বলছি দেখো, তারপরে পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে জলমগ্ন কলিঙ্গ রাজ্য সমগ্র। যে সমগ্র জলমগ্ন, কোনটা? কলিঙ্গ দেশটা বা কলিঙ্গ রাজ্যটা সমগ্র জলমগ্ন। সেটা কি হচ্ছে, কলিঙ্গ রাজ্যে জলময় হয়ে যাচ্ছে। এবং স্থল, কোনটা? স্থল, স্থল, স্থল এক হয়ে যাচ্ছে। এইভাবে একটানা কয়দিন ধরে? 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে? 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ঘরে থাকা সমস্ত শস্য তাদের পচে গেছে, পচে গিয়ে নষ্ট হয়েছে। ঘরে চাল বিদীর্ণ হয়ে গেছে। ভাদ্র মাসে তাদের একটাই ভরসা, কি তালের মতো শিল মেঝেতে পড়ে আছে। তাহলে তারা কিসের মতো? দেখো ভাদ্র মাসে তাল যেমন কোথায় পড়ে থাকে? ভাদ্র মাসে তাল পড়ে থাকে গাছের নিচে, ঠিক আছে? সেই রকম জনগণের অবস্থা হয়েছে। তারা না খেয়ে আছে, না খেয়ে তারা কি করছে? শিলের মতো হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে তাল যেমন পড়ে থাকে সেরকম তাদের অবস্থা হয়ে গেছে। তারপর মনে হয় যেন দেবী চণ্ডীর আদেশ পেয়ে, কার মনে হয় যেন দেবী চণ্ডীর আদেশ পেয়ে কে আসছে? বীর হনুমান। বীর হনুমান কি করছে? মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে দিচ্ছে। তাহলে কার আদেশ পেয়ে? দেবী চণ্ডীর আদেশ পেয়ে। কে? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করছে? মঠ অট্টালিকা সমস্ত কিছু খান খান করে দিচ্ছে। চারিদিকে বিশাল পর্বতের মতো ঢেউ বইছে, আর ঘর বাড়িগুলি এলোমেলো করে দিচ্ছে। চণ্ডীর আদেশে যেন নদী ধেয়ে আসছে। কি ধেয়ে আসছে? চণ্ডীর আদেশে যেন নদীগুলো ধেয়ে আসছে। এবং কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান রচনা করেন। তাহলে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী অম্বিকা মঙ্গল কি করেন? গান রচনা করেন। এইটা হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা আসব গল্পের অন্তরে। কি হচ্ছে, সরি, কবিতার অন্তরে। এটা একটু লেখা ভুল হয়েছে, এটা হবে কবিতার অন্তরে। কবিতার অন্তরে, কবিতার অন্তরে প্রশ্ন উত্তর। আমরা যে কবিতাটা পড়লাম, কবিতার বিষয়বস্তু পড়লাম, তার যে প্রশ্ন, যেটা বোর্ড প্রশ্ন করে থাকে, ঠিক আছে, যেটা আমাদের প্রশ্ন হয়ে থাকে, সেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়লেই এনাফ কবিতা থেকে। আর কি হচ্ছে, হ্যাঁ, ঈশান কোণে, কি কোণে? ঈশা, হ্যাঁ ঈশান কোণ। আমরা ঈশান মানে কি? ঈশান মানে হচ্ছে পূর্ব কোণ, আর ঈশান মানে কি? শিব, তাই তো? তাহলে ঈশানে উড়িল মেঘ। তাহলে ঈশান বলতে, ঈশান কোণ বলতে কোন কোণ? উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে। কোন কোণকে? উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে। নিমিষ, নিমিষ, নিমিষেকে জোরে শেষ মেঘ গগন মণ্ডল। নিমিষেকে শব্দটির অর্থ কি? নিমিষেকে শব্দটির অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে। নিমিষের শব্দটির অর্থ কি আমরা পেলাম? মুহূর্তের মধ্যে। প্রলয় গনিয়া প্রজা ভাবিয়া ভাবিয়ে বিষাদ। কোন প্রজাদের কথা বলা হয়েছে এখানে? প্রলয় গনিয়া কোন প্রজাদের কথা বলা হয়েছে? এখানে কলিঙ্গ দেশবাসীর কথা বলা হয়েছে। কার? কলিঙ্গ দেশবাসীর কথা বলা হয়েছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি? রর শব্দের অর্থ আমরা কিন্তু খুব ভালোবাসি। কি কিসে? আমরা কিন্তু দৌড় দিতে খুব ভালোবাসি। কি করতে? দৌড় দিতে বা পালানো। তাহলে কি হচ্ছে? রর শব্দের অর্থ হচ্ছে পালানো বা দৌড় বা ছুট। দেখিতে না পাই কেউ, কি দেখতে পাই না? আপন অঙ্গ দেখতে পাই না। কি দেখতে পাই না? আপন অঙ্গ। চারি মেঘে জল দিয়েছে। তো কে জল দিয়েছে চারি মেঘে? কবিতা আমরা কি পড়লাম? অষ্ট গজরাজ। কে?
অষ্ট গজরাজ কি দিচ্ছে? চারি মেঘে জল দিচ্ছে। তাহলে এবার আমরা দেখি যে করিকর সমান বরিশে জলধারা। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দটির অর্থ কি? করিকর শব্দটির অর্থ কি? করিকর শব্দটির অর্থ হচ্ছে হাতের সুর। করিকর শব্দটির অর্থ কি? করিকর শব্দটির অর্থ হচ্ছে হাতের সুর। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। তাহলে হরিত শব্দের অর্থ কি? হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। হরিত শব্দের অর্থ আমরা কি পেলাম? হরিত শব্দের অর্থ আমরা পেলাম সবুজ। কলিঙ্গে সকল লোক কার নাম স্মরণ করেছিল? কলিঙ্গের সকল লোক মানে সমস্ত প্রজা, সমস্ত জনসাধারণ কার নাম স্মরণ করেছিল? কার নাম? জৈমিনীর নাম। ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। তিনি কে ছিলেন? পূর্ব মীমাংসা দর্শনের প্রণেতা ছিলেন। কে? ঋষি জৈমিনী। গর্ত ছাড়িয়া ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুল শব্দের অর্থ কি? বা বুলে শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। কারা? গর্ততে কারা থাকে? গর্ততে সাপ থাকে। কারা থাকে? সাপ। কারা থাকে? সাপ থাকে। তাহলে কি হচ্ছে? সাপ চলে যাচ্ছে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে কতদিন ধরে বৃষ্টি চলছিল একটানা? এই প্রশ্নটা কিন্তু আছে তোমাদের। 7 দিন ধরে। কতদিন ধরে? 7 দিন ধরে। তর্কা, তর্কা শব্দের অর্থ কি? বিদ্যুৎ। অম্বিকা, অম্বিকা মঙ্গল। তাহলে কি বলছে? অম্বিকা মঙ্গল কি? চণ্ডী এর মাহাত্ম্য গান। দেবী চণ্ডীর মাহাত্ম্য গান হচ্ছে অম্বিকা মঙ্গল। কার আদেশে নদ নদী ছুটে চলেছে? দেবী চণ্ডীর আদেশে। কার আদেশে নদ নদী ছুটে চলেছে? দেবী চণ্ডীর আদেশে। কবি মুকুন্দ নিজের উপাধি হিসেবে কি ব্যবহার করেন? কবি কঙ্কন। তার উপাধি কি ছিল? কবি কঙ্কন। কবি কঙ্কন উপাধি কোথায় পেয়েছিল? কোথায় বললাম? বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের কি হিসেবে শিক্ষক, এই গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং এবং তাকে কাব্য রচনা করতে বলেন এবং সেই সময় তার কাছ থেকেই কবি কঙ্কন উপাধি লাভ করেন। কে? এই মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে এবার আমরা চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মনে রাখ। এই যে আমরা এসিকিউ, এবার আমরা এমসিকিউ গেলাম, এবার এসিকিউ। যে এসিকিউ কি কি প্রশ্ন আসছে এখান থেকে আসতে পারে? দেখিতে না পাই কেউ অঙ্গ আপনার। কলিঙ্গবাসী নিজের অঙ্গ দেখতে পায় না কেন? কলিঙ্গবাসী নিজের অঙ্গ দেখতে পায় না কেন? দেখো, কলিঙ্গ দেশে ঘন মেঘে আকাশ আচ্ছন্ন। তার নিবিড়তা এতটাই গভীর যে তার প্রভাবে কেউ নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না। তারপরে প্রশ্ন আমরা দেখি, চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ। 4টি মেঘের নাম লেখো। কটি মেঘের নাম? 4 মেঘে জল দেই অষ্ট গজরাজ। 4টি মেঘের নাম লেখো। 4টি মেঘ কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। তাহলে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। কয়টি মেঘ পেলাম আমরা? 4টি মেঘ পেলাম। তাহলে দেখো, তারপরে প্রশ্ন দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। তা দেবী চণ্ডীর কেন হনুমানকে এমন আদেশ দিয়েছিলেন? তাহলে দেবী চণ্ডী কেন হনুমানকে এরকম আদেশ দিয়েছিলেন? তাহলে দেবী চণ্ডী কলিঙ্গবাসীদের বিপন্ন করে তাদের মধ্যে নিজের পূজা, তাহলে নিজের পূজা মর্তবাসীদের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে এই আদেশ দিয়েছিলেন। কাকে? হনুমানকে। কেন দিয়েছিলেন? স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, জানো তোমরা। দেবী এই চণ্ডীরও স্বার্থ ছিল। তার জন্য কলিঙ্গ দেশে কি হলো? কি হলো? বন্যা হলো। তাহলে বন্যা যদি না আসতো তাহলে দেবীচণ্ডীর পূজা হতো। দেবীচণ্ডীর পূজা হতো না। তাহলে দেবীচণ্ডী কী করলো? পুরো এলাকাকে বন্যায় প্লাবন করে দিল। তারপর কি করলো? সেই জায়গায় পূজারা অসহায় হয়ে পড়লো এবং তারপর তাকে পূজা করতে শুরু করলো। কারা? কলিঙ্গ দেশের জনগণরা।
ভাদ্র মাসে যেন পড়ে থাকা পাকা তাল, কিসের সঙ্গে তুলনা করেন কবি? তাহলে ভাদ্র মাসে যেন পড়ে থাকা পাকা তাল কিসের সঙ্গে তুলনা করেছেন? ঝড় বৃষ্টির সঙ্গে পড়ে থাকা বড় আকারের শিল। তাহলে বড় আকারের শিল অর্থাৎ বরফের টুকরোকে ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করেছেন। তার কি বলেছে কবি এখানে? ঝড় বৃষ্টির সঙ্গে পড়তে থাকা বড় আকারের শিল। যে বৃষ্টির সময় যে শিলা বৃষ্টি হয় না, যে বড় বড় আকারে বরফ বৃষ্টি, আমরা বলি না যে বরফ পড়ছে, সেরকম যে কি হচ্ছে? শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টির পড়ে থাকা বড় আকারে শিলাবৃষ্টি পড়ে আছে, এই শিলাকে কি বলেছে কবি? ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করেছেন। চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ। তাহলে আমরা 8টি গজরাজের নাম লিখব। ঠিক আছে, 8টি গজরাজ নাম লেখো। তাহলে কি কি অষ্ট গজরাজ হলো? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। কি পেলাম আমরা? 8টি গজরাজের নাম কি? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম আর সুপ্রতীক। তারপরে প্রশ্ন আমরা দেখি যে প্রজা ভাবিয়ে বিষাদ, প্রজারা বিষণ্ণ কেন? আকাশ মেঘে আচ্ছন্ন, মুষলধারায় বৃষ্টি, মেঘের ভয়ানক গর্জন ও ঘন ঘন বজ্রপাত ইত্যাদির কারণে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা কি হয়েছে? প্রজারা বিষণ্ণ হয়ে আছে বা প্রজারা মন খারাপ করে আছে। আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘরে। তাহলে এই অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘরে, এই অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কলিঙ্গ দেশের একটানা 7 দিন ধরে প্রবল বৃষ্টির কারণে ঘরবাড়ি, সবুজ মাঠ, গাছপালা সমস্ত কিছু জলমগ্ন হয়ে পড়ে, ফলে শস্য মজুদ ছিল, ফলে তাদের কাছে যত শস্য মজুদ ছিল সব নষ্ট হয়ে যায়। তারপরে প্রশ্ন আমরা দেখি, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো দলমল করে কেন? কলিঙ্গ দেশে একটানা 7 দিন বৃষ্টির ফলে চারিদিক জলমগ্ন হয়ে পড়েছিল, ফলে নদ নদীগুলি পর্বত সমান ঢেউয়ের দাপটে ঘরগুলি দলময় বা জলমগ্ন করতে থাকে। তারপরে এই পর্যন্ত গেল আমাদের 1 নম্বরের এসকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন করলে এনাফ। তারপরে আমরা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখব। প্রতিটি প্রশ্নের মান 3। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তা সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা হচ্ছে প্রতিটি প্রশ্নের মান কত বললাম? 3। এতক্ষণ আমরা কি পড়লাম? প্রতিটি প্রশ্নের মান 1। এবার আমরা পড়ব প্রতিটি প্রশ্নের মান 3। তাহলে প্রশ্নটা কি হচ্ছে? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 মার্কের জন্য এলে আমরা কিভাবে লিখবো স্যার? তাই তো, তার কোনো চিন্তার কোনো কারণ নেই, রানা স্যার আছে সবসময় পাশে। ঠিক আছে, হ্যাঁ। প্রাকৃতিক দুর্যোগের চিত্র, তাহলে এটা দেখো, এটা একটা পয়েন্ট করেছি, প্রাকৃতিক দুর্যোগের চিত্র। ভালো নম্বর নিতে গেলে একটু পয়েন্ট করতে হয়, ঠিক আছে? একটু পয়েন্ট করলে একটু ইউনিক, সবার থেকে ইউনিক। আমি একটা নয় লিখবো না, ঠিক আছে? একটু পয়েন্ট করলাম। যেমন আমরা কোনো জায়গায় বেরোই না, কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো জায়গায় কোনো ফেস্টিভ্যালে, তো আমরা কি যেমন যেটা বাড়িতে যে পোশাক পরে থাকি সেই পোশাক কি পরে যাই? নিশ্চয়ই নতুন নতুন পোশাক পরে যাই। তার সাথে সাথে কি একটু ফাউন্ডেশন লাগাই, তাই তো? ফাউন্ডেশন লাগাই যে আমাদের দেখতে ভালো লাগে, সবাই যেন আকর্ষণ করে, তাই তো? তাহলে প্রাকৃতিক দুর্যোগের চিত্র। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রভাবে কলিঙ্গবাসীর দুর্দশা সীমাহীন। ঘন কালো মেঘে আকাশ সমাচ্ছন্ন, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে শস্য উল্টে পড়ছে, ঘরে থাকা শস্য ভিজে
আচ্ছা, শস্য ভিজে নষ্ট হয়ে গিয়েছে। প্রবল মেঘের গর্জনে কেউ কারো প্রবল মেঘের গর্জনে প্রবল মেঘের গর্জনে কেউ কারো শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না, বা কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। দিন রাতের ভেদাভেদ নেই। তার কি হচ্ছে? দিন রাতের ভেদাভেদ নেই। একটি এক একটি শিলাখণ্ড ঘরে চাল ভেদ করে মেঝেতে পড়ছে, দেখে মনে হয় ভাদ্র মাসের তাল পড়ছে। বন্যার সঙ্গে বন্যার সঙ্গে বন্যার জলে পৃথিবী একাকার হয়ে গেছে। জল স্থলের কোনো ভেদাভেদ নেই। সবাই মহাপ্রলয়ের আশঙ্কায় ভীত। তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু এটা। এইভাবে করলে কিন্তু আমাদের হবে। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যার দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দটির অর্থ কি? কবি এরকম কেন বলেছেন, তাই তো? তাহলে এবার আমরা পরিচ্ছন্ন শব্দের অর্থ কি, তাহলে পরিচ্ছন্ন অর্থ এটা আমরা পয়েন্ট করেছি কি, যে কবি মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায় ব্যবহৃত পরিচ্ছন্ন শব্দটির অর্থ হলো প্রকৃষ্ট রূপে ছিন্ন বা আলাদা করে। তা প্রকৃষ্ট রূপে ছিন্ন বা আলাদা করে, তাই তো? তারপরে দেখো যে বক্তব্যের কারণ কি কি বলেছে প্রশ্ন, কবি এরকম বলেছেন কেন? বক্তব্যের কারণ: সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যাওয়ার ফলে দিন রাত আলাদা করে বোঝা যাচ্ছে না। সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যাওয়ার ফলে দিন রাত আলাদা করে বোঝা যাচ্ছে না। যেন দিন এক হয়ে গিয়েছে। দিনের বেলাতে সূর্য প্রকাশিত না হওয়া, দিনের আলো নিভে গিয়ে মনে হচ্ছে যেন অকাল রাত্রি নেমে এসেছে। তাই দিন রাত্রি পরিচ্ছন্ন, পরস্পর বিচ্ছিন্ন নয় বলে কবি একথা মনে করেছেন। বিচ্ছিন্ন নয় বলে কবি একথা মনে করেছেন। তারপরে প্রশ্ন আমরা দেখি কি, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘরে, প্রসঙ্গ ব্যাখ্যা করো। মধ্যযুগের অন্যতম বাস্তববাদী কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে আমরা দেখতে পেয়েছি কি, দেখিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যত শস্য ছিল সবই নষ্ট হয়ে গিয়েছে। কারণ একটানা 7 দিনের ফলে মাঠঘাট রাস্তা এক কথায় সমস্ত জলভূমিতে পরিণত হয়েছে। ফলে যত শস্য ছিল তা জলের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ কি? তারা জলে ভেসে বেড়াচ্ছে কেন? কবি মুকুন্দরাম চক্রবর্তীর রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামের কাব্যাংশে ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। ভুজঙ্গ শব্দের অর্থ আমরা কি পেলাম? সাপ। তারপরে প্রশ্ন কি, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে কেন? জলমগ্ন পয়েন্ট করেছি। কলিঙ্গ দেশে 7 দিন বৃষ্টির ফলে সমস্ত স্থলভূমি জলমগ্ন হয়ে পড়ে এবং খুব স্বাভাবিকভাবে সাপের গর্তে জল ঢুকে যায়। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার আশঙ্কায় প্রাণ বাঁচানোর তাগিদে সর্পকুল
জলের ওপর ভেসে থাকে। সর্পকুল কোথায় ভেসে থাকে? সর্পকুল জলের ওপর ভেসে থাকে। কি? সর্পকুল মানে সমস্ত সাপ। তাহলে এই গেল আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন করলে এনাফ। মানে পুরো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা ক্লাস 9-এর সব থেকে কঠিন কবিতা হচ্ছে মধ্যযুগের কি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত। মানে সব থেকে কঠিন কবিতা এটা। অনেকে বলে স্যার এত মানে আমার মনে থাকে না, স্যার পুরো প্লটটা একবার বুঝিয়ে দেন। ঠিক আছে, তোমাদের অফলাইন ক্লাসে যেভাবে বলি, তাই তো, তোমাদের অফলাইন ক্লাসে যেভাবে বলি অনলাইন ক্লাসে সেম। ঠিক আছে, অনলাইন ক্লাসেও তোমাদের সেম বলি। ঠিক আছে, অফলাইন ক্লাসে যেমন তোমাদের আমি নোট দিই, পিডিএফ দিই, সেরকম অনলাইন ক্লাসেও সেম। ঠিক আছে, তোমাদের অফলাইনে সমস্যা হলে তোমরা অনলাইনে ক্লাসটা রেকর্ড দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? আর আর এডুকেশনাল ইনস্টিটিউট। এটা কি? এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আর এডুকেশনাল ইনস্টিটিউট বা আর আর ইআই এডুকেশনাল ইনস্টিটিউট। এটা হচ্ছে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে ভিডিও পাবে। আর আমাদের অ্যাপস আসছে, খুব তাড়াতাড়ি আসছে অ্যাপস। সেই অ্যাপসেও সব কিছু পাবে। মানে একমাত্র ছাত্রছাত্রীর সুবিধার জন্য। রানা স্যার অফলাইনে যেমন পাশে ছিল, অনলাইনেও সেরকম পাশে আছে ছাত্রছাত্রীর। হ্যাঁ, রচনাধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 5। প্রতিটি প্রশ্নের মান কত বললাম? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, তাই তো? হ্যাঁ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা দরকার নেই। আমি যা দেব বেশি নয়, খুব জোর তো 2 থেকে 3টে প্রশ্ন দেবো। এই 2 থেকে 3টে প্রশ্ন করলে এনাফ। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। যা আসবে আমি ওটাই লিখব, তাই তো? হ্যাঁ, কি কি প্রশ্ন আছে দেখি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বন্যার যে রূপ চিত্র ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা ঝড় বৃষ্টি কলিঙ্গবাসীর জীবনকে কিরূপ বিপন্ন করেছিল তার পরিচয় দাও। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি। কবি কঙ্কন মুকুন্দ রাম চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের মঙ্গল কাব্যের রীতি মেনেই এই কাব্যের পরিকাঠামো তৈরি হয়েছে। আখাটিক খণ্ড, কোন খণ্ড? আখাটিক খণ্ড তথা কালকেতু ফুল্লরার উপখ্যানে নরখণ্ডের, কোন খণ্ডের? নরখণ্ডের এক পর্বে বিশেষ প্রেক্ষাপটে আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কবিতাটি সৃষ্ট হয়েছে। তাহলে কোথায় বললাম? বললাম যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের মঙ্গল ধারার রীতি মেনে এই কাব্যের পরিকাঠামো তৈরি হয়েছে। কি? আখাটিক খণ্ড তথা কালকেতু ফুল্লরার উপখ্যানে নরখণ্ডের এক পর্বে বিশেষ প্রেক্ষাপটে আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কবিতায় সৃষ্ট হয়েছে। হ্যাঁ, এবার আমরা দুর্দশার চিত্র কি পেলাম? আরেকটা পয়েন্ট কি করেছি? কলিঙ্গবাসীর দুর্দশার চিত্র। মূল ঘটনার নেপথ্যে দেবী চণ্ডী থাকলেও কাহিনীর ভর কেন্দ্র অবশ্যই নায়ক কালকেতু। তার কি? ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে কে আছে? মূল কেন্দ্রবিন্দু আছে দেবী চণ্ডী। কে আছে? দেবী চণ্ডী। কিন্তু আমরা কি করছি? কাহিনীর ভর কেন্দ্রে কে আছে? নায়ক কালকেতু। দেবী আশীর্বাদে কালকেতু গুজরাট নগরের পত্তন করেন। দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু কোথায়? গুজরাট নগরে
পত্তন করেন, কিন্তু সেই নগর প্রজাশূন্য। তাহলে সেই গুজরাটের নগরটা কি ছিল? প্রজাশূন্য। কালকেতু দেবীর চণ্ডীর কাছে সেখানে প্রজাদের বসতি স্থাপনের জন্য আবেদন জানায়। আর কলিঙ্গ আর তখনই কলিঙ্গ রাজ্যে দেবী প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ বন্যার সৃষ্টি করেন। তাহলে কোথায়? গুজরাটের পত্তন করেন কে? দেবীচণ্ডী। দেবীচণ্ডীর সহযোগিতায় কে করেন? কালকেতু, তাই তো? তখনই কি হচ্ছে? কলিঙ্গ দেশে দেবীচণ্ডী কি করেন? প্রচণ্ড ঝড় বৃষ্টি সৃষ্টি করেন। এর ফলে কলিঙ্গ ছেড়ে সমস্ত মানুষ কোথায় যায়? সমস্ত মানুষ নিরাপদ স্থান কোথায়? নিরাপদ স্থান হচ্ছে কালকেতুর প্রতিষ্ঠিত গুজরাট নগরে এসে বসতি স্থাপন করেন। চারি মেঘে, কটি মেঘ? চারি মেঘ থেকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ রাজ্যে অবসম্ভাবী বন্যা নেমে আসে। তাহলে চারি মেঘ, কটি মেঘ? চারি মেঘ কি আসে? চারি মেঘ আসে, প্রচণ্ড বন্যা নেমে আসে। কোথায়? কলিঙ্গ দেশে। করিকর সমান অর্থাৎ হাতির সুরের মতো মোটা ধারায় বর্ষণ হয়ে যাওয়াতে জল স্থল সব একাকার হয়ে ঘর বাড়ি ভেসে যায়, মাঠের গোলার শস্য নষ্ট হয়, পর্বতের মতো বিশাল ঢেউ আছড়ে পড়ে কলিঙ্গ রাজ্যের ওপর, এমনকি অট্টালিকা মঠ মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। এর ফলে কি হচ্ছে? কলিঙ্গবাসীরা প্রমাদ গণে এই প্রবল প্রাকৃতিক দুর্নিপাকে বর্ণনা কবি কলমে জীবন্ত হয়ে উঠেছে। যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে করুণ অবস্থা। কোথায়? কলিঙ্গ দেশের, তাই তো? হ্যাঁ। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে কি পেলাম? একটা আমরা প্রশ্ন বললাম, ওটা কিন্তু অবশ্যই পড়বে। এই প্রশ্ন দিচ্ছে, এটাও ভালো করে পড়বে, ঠিক আছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে নামকরণের বিভিন্ন ধারা, নামকরণের বিভিন্ন ধারা সাহিত্যের বিভিন্ন শাখায় নামকরণের সাহিত্যের বিভিন্ন শাখায় নামকরণের সৃষ্ট গুরুত্ব রয়েছে। এই নামকরণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হতে পারে। তাহলে যেমন প্রধান চরিত্রের নামে, ঘটনার নামে, বিষয়বস্তু অনুসারে, তাৎপর্য অনুযায়ী। তাহলে এই কটাই নামকরণ হতে পারে, তাই তো? তার কি হচ্ছে? নামকরণের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঘটনার নামে, বিষয়বস্তুর অনুসারে, তাৎপর্য অনুযায়ী ইত্যাদি। কবি মুকুন্দ চক্রবর্তীর রচিত অভয়মঙ্গল তথা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামের কাব্যাংশটির নামকরণ বিষয়বস্তু অনুযায়ী কতটা সার্থক হয়েছে তা আলোচনা সাপেক্ষ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট দেখলাম। এবার আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কি? নামকরণে আকাশে মেঘ ঘনীভূত হওয়া। তাহলে আরেকটা পয়েন্ট আমরা দ্বিতীয় পয়েন্ট দেখছি, আকাশে মেঘ ঘনীভূত হওয়া। আমাদের বাস্তব চোখে দেখা অভিজ্ঞতার মতো কালবৈশাখী ঝড় যেমন ঈশান কোণে থেকে জমে ওঠা মেঘের সারা আকাশে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ক্রমশ দানা বাঁধে, তেমনি কবিতাটি কলিঙ্গ দেশের আকাশ মেঘে মেঘে অন্ধকার হয়ে ওঠে। তাহলে মেঘে মেঘে অন্ধকার হয়ে ওঠে। তারপরে পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি? ক্ষয়ক্ষতির চিত্র। যে কলিঙ্গ দেশে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই চিত্র আমরা দেখতে পাবো। কাব্যাংশের শুরু থেকেই কলিঙ্গ প্রদেশে প্রবল ঝড় বৃষ্টি বস্তুগত বর্ণনার প্রতি কবি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। সঘন কালো মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ যেন সমস্ত আকাশকে চিরে দিয়ে গেল। হুর হুর দূর দূর প্রবল ঝড় শুরু হলো। মুহু বাজ, মানে মুহূর্তে কি পড়ছে? বাজ পড়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। কোথায়? এই কলিঙ্গ দেশে বাজ পড়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি। ঝড়ের শব্দের
প্রবল কাছে মানুষের এ কথাও শোনা গেল না। চারিদিকে অন্ধকার হয়ে ওঠা, দিন রাত কি হচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে ওঠা, দিন রাত আলাদা করে চেনা দুষ্কর হয়ে উঠল। প্রচণ্ড বৃষ্টিতে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে গেল। সমগ্র কলিঙ্গ দেশ কি হলো, জলমগ্ন হয়ে গেল। টানা 7 দিনের প্রবল, টানা 7 দিন, কদিনের, 7 দিনের, কদিন আমরা পেলাম, টানা 7 দিনের কেউ সূর্যের মুখ দেখতে পেল না। কদিন, 7 দিন ধরে কেউ সূর্যের মুখ কিন্তু দেখতে পেল না। ভাদ্র মাসে তালের মতো শিল পড়ার ফলে মঠ অট্টালিকা পর্যন্ত ধ্বংস হয়ে গেল। তাহলে কদিন ধরে, 7 দিন ধরে কি পড়লো, ভাদ্র মাসের মতো কি পড়লো, তাল পড়লো। তাল 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 কিসের সঙ্গে তুলনা করেছে, তালকে শিলের সঙ্গে। কলিঙ্গ ভূমির ওপর দিয়ে প্রবাহিত হলো পর্বতের মতো বিশাল ঢেউ। কলিঙ্গ ওপর দিয়ে প্রবাহিত হলো কি, কলিঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলো প্রবল মানে বিশাল ঢেউ। তারপরে পয়েন্ট কি আমরা দেখতে পাচ্ছি, সার্থকতার বিচার। এইভাবে কলিঙ্গ অঞ্চলে ঝড়ঝঞ্ঝা তথা সামাজিক বা সামগ্রিক প্রাকৃতিক দুর্যোগেই আলোচ্য কাব্যাংশের ভাববস্তু নির্মাণ করেছেন। তাই বলা যায় বিষয়বস্তু অনুযায়ী, নামকরণের রীতি অনুযায়ী শিরোনামটি শিল্প সার্থক হয়েছে। তাহলে কি বলছে কবি, বা এই নাম দেখতে পাচ্ছি নামকরণের সার্থকতা কেন, ঠিক আছে, যে এইভাবেই কলিঙ্গ অঞ্চলে ঝড়ঝঞ্ঝা তথা সামগ্রিক প্রাকৃতিক দুর্যোগেই আলোচ্য কাব্যাংশের ভাববস্তু নির্মাণ করেছে। তাই বলা যায় বিষয়বস্তু অনুযায়ী, নামকরণের রীতি অনুযায়ী শিরোনামটি শিল্প সার্থক হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কবিতাটা বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওটা বারবার দেখবে। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে RR এডুকেশনাল ইনস্টিটিউট নামে ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং তোমার যত বন্ধু আছে সবাইকে শেয়ার করবে, ঠিক আছে। বন্ধুদের সবাই দেখো, অনলাইন প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত, রানা স্যার তোমাদের সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে RR এডুকেশনাল ইনস্টিটিউট, RREI এডুকেশনাল ইনস্টিটিউট ফেসবুক পেজ রয়েছে। সেই পেজেও তোমরা ভিডিও দেখতে পাবে। আর সমস্ত ভিডিও দেখার জন্য RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো তোমরা প্রত্যেকেই। আমি যেমন তোমাদের পাশে রয়েছি, তোমরাও আমার পাশে রও, ঠিক আছে। যেমন আরও বেঁধে বেঁধে থাকি, আমরা প্রত্যেকের তরে, মানুষের তরে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। প্রতিটা ইউনিট ধরে ধরে, মানে প্রতিটা টপিক ধরে ধরে আমি তোমাদের ভিডিও দেব বাংলা বিষয়ের, ঠিক আছে। বাংলার যে তোমাদের অনেক, মানে বাংলা পড়তে তোমাদের এত অনীহা, ঠিক আছে, বাংলা কোনো স্যার বাংলা পড়তে ভালো লাগে না, এই যে এই কথাটা বলো তোমরা না, খুব কষ্ট হয়, এখানে ব্যথা করে, হৃদয়ে ব্যথা করে, যে বাংলা পড়তে ভালো লাগে না। বাংলা যে এত মানে বাংলা সাবজেক্টটা যে এত মানে হৃদয়ের কথা, আমরা বাংলায় থাকছি, বাংলায় পড়ছি, ঠিক আছে, আমরা কি করছি, বাংলায় থাকছি, বাংলায় খাচ্ছি, ঠিক আছে, বাংলায় পড়ছি, আমরা সব কিছু আমাদের বাংলা, তারপরেও আমাদের বাংলা পড়তে অনীহা। RREI এডুকেশনাল ইনস্টিটিউট সব সময় তোমাদের পাশে রয়েছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।